বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নানান ধরনের আলোচনা হচ্ছে। সে আলোচনার একটি বিষয় হলো, যদিও অনেক যদি এবং কিন্তুর উপর শেখ হাসিনার ফেরার বিষয়টি নির্ভর করছে, তারপরও তিনি যদি ফেরেন তারপর কি হবে? শেখ হাসিনা যদি ফিরেন তিনি কি গ্রেপ্তার হবেন? তাকে কি জেলে যেতে হবে? তিনি কি জামিন পাবেন? এমন নানান প্রশ্ন, নানান আলোচনা উঠে আসছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 650-রও বেশি মামলা আছে। আইসিটির চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারি সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এমন বক্তব্যের পর সরকার থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 12 জুলাই বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড থাকায় এবং আইনের বিধান অনুযায়ী আপিলের জন্য নির্ধারিত 30 দিন পার হয়ে যাওয়ায় তার পক্ষে নিজে নিজে ফিরে এসে আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে সরকার গ্রেপ্তার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। 13 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটি তার নিজস্ব বিষয়, সেটি আমাদের ব্যাপার নাই। যেখানে আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে। উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71 যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21শে জানুয়ারি
জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরে তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21 জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন, এটি কোনো প্রচলিত জামিন নয় এবং আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামিপক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন, তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তির সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী। কারণ 5 আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদই ফেরত এসেছেন।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন, তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিন। ধন্যবাদ জনাব মহসিন রশিদ, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ এই কারণে যে আপনি প্রথমবারের মতো আপনার এই ব্যস্ত সময়ের মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ ধন্যবাদ আপনার দর্শকদের জন্য আলোচনা করতে চাচ্ছি আজকে। আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদিন আগে আমাদের পার্লামেন্টের একজন মেম্বার, স্বতন্ত্র সংসদ সদস্য অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি একটা কথা বলেছেন, সেটা হলো যে বাংলাদেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটা বলেছেন, এটা হতাশার থেকে বলেছেন যে যাদের উপর ভরসা করা হয়েছিল, যারা এটা দাবিদার ছিল, তারা এমন এমন আচরণ করেছেন, এমন এমন কাজ করেছেন যে প্রেক্ষিতে তাদের ডাকে সাধারণ মানুষরা রাস্তায় কখনোই নামবে না এবং তরুণদের উপর এক ধরনের মানুষের মধ্যে নেতিবাচক একটা ধারণা জন্ম নিয়েছে। এই যে বক্তব্যটা, এটা সঙ্গে আপনি কতটুকু একমত, আপনি এটাকে কিভাবে দেখেন? অভ্যুত্থান তো দেশে বারবার হওয়া উচিত না। এই 54 বছরে কতবার অভ্যুত্থান হয়েছে, কতবার সরকারকে আমরা ফেলেছি। কোনো সময় হোম গ্রোন হয়েছে, কোনো সময় বিদেশি হস্তক্ষেপ হয়েছে, কোনো সময় যে জুলাই হয়েছে, এটা তো হোম গ্রোন না, এটা তো একটা কনস্পিরেটোরিয়াল অভ্যুত্থান, যেখানে আমেরিকান তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশন অনেক টাকা ফেলেছে। ডিপ স্টেট ওয়াজ ইনভলভ, 2 জায়গায় ডিপ স্টেট ইনভলভ ছিল। তো এইটা তো অভ্যুত্থান না, এটা একটা কনস্পিরেসি। একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য কনস্পিরেসি করা হয়েছে এবং এই কনস্পিরেসির মধ্যে যারা আর্টিস্ট ছিলেন, ওরা জুলাই যুদ্ধে যারা নিজেকে বলে দে ওয়ার দি আর্টিস্ট, এইটার ইসে যদি এটা হোম গ্রোন হতো, সত্যিকারের অভ্যুত্থান হতো, সত্যিকারের যদি এরা আন্দোলন এর মাধ্যমে যদি ওই সরকারটাকে ফেলতেন, তাহলে এক ডিফারেন্ট সিচুয়েশন হতো। কিন্তু সেটা যখন হয় নাই, এটা একটা কনস্পিরেসি হয়েছে। এখন এই কনস্পিরেসি তো ওপেন আছে, এখন তো আমেরিকান এস্টাবলিশমেন্ট ডিক্লাসিফাই করে দিয়েছে। এখন তো আমরা সবাই জানি যে রোনাল্ড রিগানের সময় থেকে এই IRI, NDI এইগুলি কিভাবে, USA এইগুলি কিভাবে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন দেশে বিভিন্ন রোনাল্ড রিগানের পরে যে প্রথম অভ্যুত্থান যে সরকারকে ফেলা হয়েছিল, সেটা ছিল হাইতির অ্যারিস্টাইড বা হোয়াট এভার, ওই যে প্রেসিডেন্ট, ওনাকে ফেলার পর আজ পর্যন্ত হাইতি নর্মাল হতেই পারে নাই। হাইতি চলে গেছে এখন গ্যাংস্টারদের হাতে। এখন এই গ্যাংস্টারদের থেকে উদ্ধার করার জন্য ইভেন বাংলাদেশ আর্মিকে তারা চাপছে, বিভিন্ন দেশের আর্মিকে দিয়ে এটা কিভাবে উদ্ধার করা যায়। আপনি হন্ডুরাসে করেছেন, অনেক জায়গায় করেছেন, দিস হোল লিস্ট অফ ইট। কে করেছে? IRI, NDI, এদের টাকা পয়সাকে। দিস ইজ এ ব্যাড থিং। এইটা আমাদের জনগণের অভ্যুত্থান ছিল না। এইটা জনগণ এর অভ্যুত্থান থাকলে ভিন্ন চিত্র হতো। অভ্যুত্থান এরশাদ সাহেবের সময় যেটা হয়েছিল, পলিটিক্যাল পার্টি তারা সবাই মিলে একত্র হয়ে এগ্রিমেন্ট সই করে একটি অভ্যুত্থান করেছিল এবং এটা সাংবিধানিক ভাবে কার্যকর করা হয়েছিল। এরশাদ সাহেব প্রথমে মওদুদ সাহেব রিজাইন করলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হলো, রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ রিজাইন করলেন, তখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন।
তো তখন কিন্তু উনি ফুল ফ্লেজেড প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। ওনার সাবস্ট্যান্টিভ অফিসটা ছিল ভাইস প্রেসিডেন্ট। ওইটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা হয়েছিল। আর সব পলিটিক্যাল পার্টি সেখানে একটা এগ্রিমেন্ট করেছিল, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই সই করেছিল। সো ইউ সি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমাদের এইখানে এটা অভ্যুত্থান ছিল না, এটা একটা 2018 সনে যখন কোটা আন্দোলন করেছে নূর, তখন এই নাহিদ টাহিদ সব কিন্তু নূরের সাথেই ছিল। এরা 2018-তে আন্দোলন যেটা হয়েছে ওইটা এক পর্যায়ে গিয়েছে, তারপরে এই আন্দোলনকে দাঁড় করিয়ে আবার পরবর্তীতে 2014-তে এইটাকে আমেরিকান হিসেব থেকে টাকা পয়সা দিয়ে, এর মধ্যে ইউনিভার্সিটি প্রফেসররা ছিল, এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদার টুজুমদারের মতন যারা নিজেকে বিরাট সিভিল সোসাইটি বলে, তারা সবাই ছিল, তারা সব টাকা পয়সা খেয়েছে। আসিফ নজরুল ছিল। ইভেন আই উইল গো টু দিস এক্সটেন্ট অফ সেইং দ্যাট আমাদের সিভিল সার্ভেন্টস, পুলিশ এবং আরো যারা সিকিউরিটির মধ্যে আছেন, দে অল গট মানি। সবাই ওই কনস্পিরেসির মধ্যে ছিল। তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, মামলা মোকদ্দমা হয়েছে, আমি ফোর ফ্রন্টে ছিলাম, উকিলদেরকে নিয়ে আন্দোলন করেছি। কিন্তু এইটা তো আমার তো খুশি হওয়ার কথা, বাট আমি তো খুশি হতে পারছি না। বিকজ আপনি একটি সরকারকে যদি আপনি কনস্পিরেসি করে সরিয়ে দেন বা সরান, ওর মধ্যে ইউনূস ওয়াজ ইনভলভড ইন দি কনস্পিরেসি, এইটা তো একসেপ্টই করেছে আপনার ব্যারিস্টার মোল্লা, ওই যে জামাত ইসলামের যে লিয়াজও করে ইউরোপে। এটার তো ভিডিও আছে যে কিভাবে ইউনূস ওয়াজ ইনভলভ, নিজের মুখেই বলেছে এইসব কথা। সো এই যে একটা কনস্পিরেসি হয়েছে, এই কনস্পিরেসিটা তো দেশের বিরুদ্ধে হয়েছে। বিকজ এই কনস্পিরেসি করে কি হয়েছে, আপনি একজনকে বসিয়েছেন, ইউনূসকে, যে একটা আন্তর্জাতিক ভাবে রেকগনাইজ ফ্রড, যে কোনো নোবেল পায়। লোকজন এত ইমোশনাল, এত সেন্টিমেন্টাল, যে তারা নোবেলকে, নোবেল লরেট ওকে কি যে মনে করে ফেলেছে, গড নোজ। ওকে তো একটা টেলিনর কিনে দিয়েছে, গ্রামীণ 017 যেটা ইউজ করে, ওর যে পার্টনার আছে নরওয়ের, টেলিনর, সে কিনে দিয়েছে। আর ওকে সহায়তা করেছে এটার মধ্যে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ক্লিন্টনরা, ওবামা, এরা সবাই টাকা সে দিয়েছে, এবং এরা সবাই ওই নমিনেশন গুলি ঠিক করেছে। তো এইটা তো ইটস 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 এ পারচেজ দিয়ে, এটা তো সে পায়নি। আর ইভেন একটু চিন্তা করেন, সে যদি আপনাকে দিতেই হয়, আপনি ওকে ইকোনমিক্সে দেন, যদি আপনার এই এই যে গ্রামীণ বা এইটা মাইক্রো ক্রেডিটে দিতে হলে ওইটাতে দেন, বাট ওটা তো দিতে পারবে না। বিকজ মাইক্রো ক্রেডিটের তো ফাদার ইজ নট, জন্মদাতা ইজ নট ইউনুস। ইউনুস তো এইখানেও ফ্রড করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই প্রজেক্টটা ছিল চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট। সেখানে ইউনুস একটা শিক্ষক ছিল, এবং এই প্রজেক্টটা তাকেও দেওয়া হয়নি করতে। এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল আরেকজন প্রফেসরকে, লেকচারারকে, এবং ওকে দেওয়া হয়ে গেছিল ইরিগেশন নিয়ে কাজ করতে। কাকে? ইউনুসকে, চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। যাই হোক, এই মাইক্রো ক্রেডিট নিয়ে তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছিল চিটাগং ইউনিভার্সিটিতে এটা করার জন্য। এবং এটা আমি বলছি না, এইগুলি স্ট্যাচুটে লেখা আছে, গ্রামীণ ব্যাংকের যে স্ট্যাচুট আছে, অনেক কিছু সেখানে লেখা আছে। আর সে বইয়ের পর বই লিখে যে আই এম দি ফাদার অফ গ্রামীণ ব্যাংক, বুঝি। আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, আপনি যদি যেহেতু বলেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু এখানে তো দেশের মানে সর্বস্তরের মানুষ তো একভাবে ইনভলভ হয়েছিল, এবং মানুষ হয়তো এখন বুঝতে পারছে যে তারা প্রতারণার শিকার হয়েছিল। এবং যদি বুঝে থাকে, সেই সাধারণ মানুষের এখন যে মানসিক অবস্থা, তারা তো বুঝেছে তারা আস্তে প্রতারিত হয়েছে। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে এখন সব মিলিয়ে সাধারণ মানুষের মানসিক অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, জনগণ যে প্রতারণা ওদের সাথে করা হয়েছে, এইটা তো এখন তারা বুঝছে যে কিভাবে, যদি প্রতারণা না হতো তাহলে আজকে ইউনুস যে লুটপাট করেছে, যে কারাপশন করেছে, এবং
এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, সে দেখ এই জিনিসগুলি তো রুটিনটা কি, ইউনিসেফের মাধ্যমে তারা এটা ইয়ে করবে, ডিজি হেলথ এইটা পাঠাবে, তারা স্যাংশন করবে, এই ভ্যাকসিন গুলি আসবে। আজকে এদের জন্য মারা যাচ্ছে এই বাচ্চারা, কিন্তু উনি বাচ্চারা আজ পর্যন্ত বলে নাই যে আমি দুঃখিত, এটা আমার আমার ভুল হয়েছে, আমাকে এটা খেয়াল করা উচিত ছিল। না, উনি তা বলছেন না। উনি যেটা বলছে, উনি ওই সিএনএন এর যে মালিক কিং মারা গেল, যে এটাকে প্রমোট করেছিল সিএনএন অ্যাজ এ নিউজ চ্যানেল, ওর জন্য উনি এক পাতা লিখে দিয়েছে, বিরাট একটা এসে লিখেছে তার জন্য। আমরা তো প্রতারিত হয়েছি, এটা কোনো সন্দেহ নাই। এখন যে শেখ হাসিনা যে কথাটি বলছেন উনি ডিসেম্বরে ফিরবেন, উনি কিন্তু আপনারা জানেন, সবাই জানে যে উনি চিন্তা ভাবনা করে এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে ওনাকে ফিরতে হবেই দেশে। উনি এই দেশের নাগরিক, উনি এই দেশে ফিরবেন, ওনার এই দেশে মাটি হবে যদি উনি মারা যান বা ওনাকে যদি ঝুলিয়ে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে শেখ হাসিনা তো পলাতক না। শেখ হাসিনাকে তো আপনারা প্লেনে, হেলিকপ্টার থেকে গণভবন থেকে আপনি তেজগাঁতে C-130 তুলে, ইনক্লুডিং হার সিকিউরিটি, এসএসএফ এর কিছু লোকজন ওটার সাথে গেছে, কিছুক্ষণের জন্য ট্রান্সপন্ডার বন্ধ করেছে ওই এয়ারক্রাফট, ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রান্সপন্ডার অন করেছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান বাহিনীর প্লেন এই C-130 কে এক্সপোর্ট করে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে আপনি ওনাকে রেখে এসেছেন। ওনাকে কিভাবে রেখেছেন? অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওই স্টেটাসটা তো ওনার আছে এখনো, যদিও ডিজোরে প্রাইম মিনিস্টার হলেন আমাদের তারেক রহমান, ঠিক আছে, এটা আরেক ইয়ে, বাট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা আছেনই, উনি তো রিজাইন করেন নাই। মতিউর রহমান বলে যে ওনার ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার ছিল। মতিউর রহমান কি এই ভ্যানিটি ব্যাগ খুলে দেখেছে? মানে এইসব গল্প থেকে করে আমি বুঝি না। ইউ সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উনি ওইখানে, ওনার ইন্ডিয়াতে স্টেটাস কি? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনার স্টেটাস তো ইজ নট রেফিউজি, উনার স্টেটাস তো এসাইলাম না। তো আমার এখানে এখন দুইজন আছেন, একজন ডিফ্যাক্টো, যার ক্ষমতা নাই, বাট উনি ওইখানে ডিফ্যাক্টো হিসাবে প্রাইম মিনিস্টার আছেন। আর দুজনে তারেক সাহেব ইলেকশন করেছেন, ইলেকশন করে জিতেছেন, এখন উনি দেশ চালাচ্ছেন, এবং উনি হলেন দেশের প্রধানমন্ত্রী, ভেরি গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যখন বলেছে যে আমি আসব, আমরা সবাই জানি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পটাটো, খুব গরম আলু। ইটস নট ইজি। এ হট পটাটো ইজ এন ইডিয়াম ইন ইংলিশ। ও এত সোজা না শেখ হাসিনাকে হ্যান্ডেল করা। ইউ সি, সরকারের জন্য ভালো হবে যদি সরকার একটি ডায়লগ, ট্রাইপার্টাইট ডায়লগ, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা। যদি এই সরকার শেখ হাসিনার সাথে ডাইরেক্টলি বসতে না চায়, তাহলে ইন্ডিয়ার সাথে বসবে, এবং শেখ হাসিনা ওইখানে, আমরা দেখছি না ইনডাইরেক্ট কথা হয় না, আমেরিকা ইরানের সাথে ইনডাইরেক্ট কথা বলে না। তো এই জিনিসগুলি আছে, এইটা যদি ডায়লগ করে ওনাকে আনা যায়, তাহলে সবচেয়ে উত্তম হয় যে উনি এসে কিভাবে সারেন্ডার করবেন, ওনার সিকিউরিটি কিভাবে দেবেন, আপনি ওনাকে রাখবেন কোথায়? ওনার তো কোনো ঘর বাড়ি নাই বাংলাদেশে, ওনার বাপের ঘর নাই, ওনার আরো যে ট্রাস্টের ঘর বাড়ি ছিল সব আপনারা ভেঙে দিয়েছেন। ওনার আহ, আমি জানি না, সুধা সদনও বোধহয় আগুন টাগুন দিয়ে দেওয়া হয়েছে, ওনার তো কিছু নাই। উনি থাকবে কোথায়? এইগুলি কে করবে? গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল হ্যাভ টু ডু দিস। তো এই জিনিসগুলি করতে হলে তো আপনাকে বুঝতে হবে, শেখ হাসিনার সাথে বসতে হবে, ইন্ডিয়ার সাথে বসতে হবে, যে কিভাবে উনি কি প্লেনে আসবেন, না উনি বর্ডার দিয়ে আসবেন। বর্ডার দিয়ে আসলে কোন বর্ডার দিয়ে উনি আসবেন? যশোর, বেনাপোল, না ব্রাহ্মণবাড়িয়া, এই যে কি আখাউড়া, কোন দিক থেকে উনি ঢুকবেন? ত্রিপুরা দিয়ে ঢুকবেন না কোন দিক থেকে? এই জিনিসগুলি তো ঠিক করতে হবে। আর এই জিনিসগুলি ঠিক না করলে, উনি যদি আসতে চান আর উনি যদি চলেই আসেন, তাহলে ওই সিকিউরিটি উইল বি গিভেন বাই দ্য ইন্ডিয়ানস। ইন্ডিয়ানস উইল গিভ দ্য সিকিউরিটি। ওরা কোন লেভেলের সিকিউরিটি দেবে এটা তো আমরা জানি না।
আই ডোন্ট নো হোয়াট লেভেল অফ সিকিউরিটি। ওনাকে কি যদি প্লেনে আসেন, ওই প্লেনটা কি ইন্ডিয়ান প্লেন হবে না বাংলাদেশি প্লেন হবে? C-130 কি আবার যাবে? ওনাকে কি বাংলাদেশ ফাইটার্স কি ওনাকে স্পোর্ট করে নিয়ে আসবে? উই ডোন্ট নো। এই জিনিসগুলি তো ওয়ার্কআউট করতে হবে, নাহলে অনেক বিপদ হবে দেশের জন্য। আই ক্যান টেল ইউ দিস মাচ, আচ্ছা, যে এই যে দেশের সভারেন্টি উইল বি আইসিটি টেস্টেড। আইসিটির যে চিফ প্রসিকিউটর উনি তো বলতেছেন যে উনি এলেই ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হবে, কারণ উনি তো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। এইগুলি ডিসপিউটেবল। দেখেন, এই কথাটি সব ডিসপিউটেবল। এই কারণে ডিসপিউটেবল যে ওনাকে কি 30 দিনের মধ্যে যে আপিলের যে প্রভিশনটা আছে, আপিল এর প্রভিশনে কন্ডোনেশন চাওয়া যায়। অর্থাৎ আমি এই কারণে সময় মতন করতে পারি নাই, কাজে আমার এই ডিলেটা এইটা কন্ডোন করা হোক। এখন সে কি বলছে না বলছে এইটা তো আমার আলোচনার ব্যাপার না, এটা সে বলবে, হোয়াট এভার হি সেজ। নাহিদ বলছে যে উনি আসতে পারেন, এসে সোজা ওই মঞ্চে উঠে যাবেন যেখানে ওনাকে ঝুলাই দেওয়া হবে। মানে এত সোজা কথা এগুলি মনে করতেছে, অ্যাজ ইফ মানে ইট ইজ নট শেখ হাসিনা, এইটা হলো হোসেন রশিদ বা মাসুদ কামাল বা ওদের মতন একটা নর্মাল একটা লোক। নো, ইটস নট লাইক দিস। আপনাকে বুঝতে হবে সে এখনো প্রাইম মিনিস্টার ডিফ্যাক্টো। উনি অনেক ধরনের কাজ করতে পারেন, অনেক ধরনের কলস দিতে পারেন উনি এইখানে। এখন তো উনি অডিও দিয়েছেন, এরপরে হয়তো আপনারা দেখবেন যে উনি ভিডিও সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। উনি কি একা আসবেন, না ওনার সাথে আন্তর্জাতিক আহ, অনেক সংস্থা লাইক হিউম্যান রাইটস ওয়াচ, আপনার এমনেস্টি ইন্টারন্যাশনাল বা আরো যে সংস্থাগুলি আছে, ওরা, ইউএন এর লোকজন, বিদেশি যারা রিপোর্টার্স, তারা তো ওনার সাথে আসবেন। এগুলি কিভাবে আসবেন? এই জিনিসগুলি তো ইটস নট সো ইজি। আপনি ওনাকে বেনাজিরের মতন গুলি করে দিতে পারবেন? প্রশ্নই ওঠে জি না। ভালো আছেন সবাই, দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। জি, অধ্যাপক কেমন আছে? আমি যে প্রসঙ্গটা নিয়ে আপনার সঙ্গে আজকে একটু আলাপ করতে চাই, আমি জানি আপনি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয় এবং এই সমস্ত বঙ্গবন্ধু এই সমস্ত বিষয় নিয়ে আপনার মোটামুটি কিছু পড়াশোনা আছে, ব্যাপক পড়াশোনা আছে বলে আমার মনে হয়। একটা কথা ইদানিং আমরা প্রায় শুনছি বিভিন্ন জনের মুখে, যে তারা আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এর সঙ্গে অনেকটা সমান্তরাল ভাবে এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানকে তারা তুলনা করছেন, এবং এটা করতে যে তাদের মধ্যে কেউ কেউ আবার বঙ্গবন্ধুর ভূমিকাকে, মুক্তিযুদ্ধের ভূমিকাকে, মুক্তিযুদ্ধে কবে দেশ স্বাধীন হলো, আদৌ স্বাধীন হলো কি হলো না, এসব নিয়েও নানা ধরনের বিতর্ক তৈরি করছে। যেমন আমি একজন উদাহরণ আপনাকে দিতেই পারি, যে অ্যাডভোকেট A.B.M. শাহরিয়ার কবির, এক ভদ্রলোক। তো উনি প্রায় বলছেন যে মুক্তিযুদ্ধ আসলে 26শে মার্চ হয়, বিজয় দিবসটা আমাদের হয়নি, এই 16 ডিসেম্বর হয়নি, এটা নাকি 75-এ 7ই নভেম্বর হয়েছে। আবার উনি এটাও বলছেন যে 57 সালেই নাকি ডেপুটি স্পিকারকে হত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে করা উচিত ছিল, এই মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। যদি সেটা হতো তাহলে নাকি দেশের আজকে এই দুরবস্থা হতো না। মানে সমস্ত দুরবস্থার কারণ হিসাবে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অভিহিত করছেন, দায়ী করছেন। তো আপনি কি আসলে কয়েকটা বিষয় জানতে চাইনি, আমি ধীরে ধীরে অন্যান্য বিষয়ে আসবো। একেবারে আমি 57 সাল থেকে শুরু করতে চাই। আসলে কি 57 সালে আসলে কি হয়েছিল, কেন উনি বঙ্গবন্ধুর ফাঁসি দাবি করছেন? আসলে কি উনি ওই ঘটনার আসামি ছিলেন? আপনি এই সম্পর্কে কিছু বলতে পারবেন? আপনাকে ধন্যবাদ যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। গণতান্ত্রিক সমাজে যে কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু অসংলগ্ন কথা কখনোই গ্রহণযোগ্য না। স্বাধীনতার 55 বছর পরে যিনি এসে হঠাৎ আবির্ভূত হয়ে কথাগুলো বলছেন, তার পটভূমিটা জানা খুব জরুরি। তিনি আসলে কোন প্রেক্ষিত থেকে কথাগুলো বলেন। 55 বছর পরে যখন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, এটা নিয়ে যে প্রশ্ন তোলে, আমি তার ব্যাপারে প্রশ্ন করতে চাই, তিনি কি বাংলাদেশকে বিশ্বাস করেন কি করেন না। যদি তিনি বাংলাদেশকে বিশ্বাস করেন, তাহলে উনি 1957 সালের কথা বলতেন না। যদি উনি বাংলাদেশকে বিশ্বাস করেন, উনি 71 নিয়ে কথা বলতেন না। উনি বলেছেন 57 সালে
নয় 1958 সালে সংগঠিত হয়েছিল এই বঙ্গবন্ধুর কথা বলছেন। উনি কি দৈনিক আজাদের 24শে সেপ্টেম্বর 1958 সালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল প্রতিবেদন, উনি কি সেটা পড়েছেন কিনা? আমি বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করছি আপনার প্ল্যাটফর্ম থেকে। এখানে আমি যদি আপনাকে দেখাতে পারি এই জায়গাটাতে, আমার সম্মানিত দর্শক শ্রোতাও আছেন এখানে, এখানে দেখা যাচ্ছে যে পুলিশ ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, ডেপুটি স্পিকার আহত, বিরোধী দলের 3 জন সদস্য গ্রেফতার। আমাকে একটু গভীরে যেতে হবে কথা বলার জন্য। হ্যাঁ, এই রিপোর্টটা পুরাটাই যদি আমি পাঠ করে শোনাই, আমার মনে হয় শ্রদ্ধা দর্শক মন্ডলী সিদ্ধান্ত নেবে যিনি নিজেকে খুব ইতিহাসবেত্তা মনে করছেন তিনি আসলে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন। ঢাকা 23শে সেপ্টেম্বর অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে হাঙ্গামার ফলে পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহিদ আলী ও আরো 4 জন সদস্য আহত হইয়াছেন। কেএসপির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হক গুরুতর রূপে আহত হইয়া অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি। ওকে, এখানে উজিরে আলী জনাব আতাউর রহমানের বিবৃতি, উনি বলেছেন যে উজির আলী জনাব আতাউর রহমান খান অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছেন। সেখানে উনি বলেছেন যে দুঃখ ভারাক্রান্ত অন্তরে অপরাহ্নে এখানে দণ্ডায়মান হয়েছে। এই সমস্ত ঘটনা যে কোনো সত্য মানুষের পক্ষে লজ্জাজনক। সকল প্রকার গুন্ডামি হাঙ্গামা সৃষ্টি করা হইয়াছে, পরিষদের আসবাবপত্র এগুলো ভাঙা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে সমস্যা 3 দিন পরে ডেথ রিপোর্টে বলা হয়েছে বহুমূত্র, মূত্রাশয়ের গোলযোগ ও বহুমূত্র অত্যধিক রক্তের চাপের ফলে হৃদযন্ত্র আক্রান্ত হয়, মুখের আঘাতে এই শাহেদ আলী মারা গেছেন, স্পিকার শাহেদ আলী মারা গেছেন। আচ্ছা, জনাব আবু হোসেন সরকার উনি বলেছেন, পরিষদে বিরোধী দলীয় নেতা জনাব আবু হোসেন সরকার বলেন যে জনাব শাহিদ আলীকে ডেপুটি স্পিকার করার ব্যাপারে তিনি দায়ী ছিলেন। সম্প্রতি তিনি স্পিকার হইবার আশায় আওয়ামী লীগ দলে যোগদান করেন, এরকম কথা। কিন্তু এখানে দেখা হয় যে পরবর্তীকালে শাহিদ আলীকে হত্যা চেষ্টার মামলা করে, তবে মামলায় অভিযুক্তদের তালিকায় বঙ্গবন্ধুর নাম ছিল না। উনি একজন আইন বিশারদ নিজেকে যদি মনে করেন, মামলার অভিযুক্তদের তালিকায় যদি ওনার নাম না থাকে, উনি এত বছর পুনর ফাঁসির দাবি করছেন। আচ্ছা, বিরোধী দলীয় নেতা আবুল হোসেন সরকার সহ 12 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 29শে সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। আদালতে পিপি পাবলিক প্রসিকিউটর বলেন 23 সেপ্টেম্বর পরিষদে জনাব ইউসুফ আলী চৌধুরী একটি চেয়ারের পায়া ছুঁড়ে মারিলে ডেপুটি স্পিকার আহত হন এবং পরবর্তীতে ইন্তেকাল করেন। এরপরে এই সময় আসামি পক্ষের উকিল ময়না তদন্ত প্রতিবেদনকে সাজানো দাবি করে, বলেন মেডিকেল রিপোর্টে বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে শাহেদ আলী হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় কোথাও বঙ্গবন্ধুর নাম আসেনি। এমনকি বিরোধী দলীয় উকিলও আদালতে দাঁড়িয়ে তেমন কোনো প্রতিবেদন দায়ী করেনি এবং বলেনি। এবার আমি এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এই জায়গাটায় কোনো জায়গায় যদি বঙ্গবন্ধুর নাম না থাকে, উনি কেন উদ্দেশ্যমূলক ভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে? উনার বঙ্গবন্ধুকে নিয়ে এত মাথা ব্যথা কেন? যিনি 3053 দিন কারাবাস করেছেন, যিনি মানে বুলেটের আঘাতকেও মানে সহ্য করেননি। আমি প্রথমে আসছি, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে 1957 নাকি 58, আমি যদিও জানি 58-তে, আর 1958 আচ্ছা, সেই ঘটনায় যিনি মারা গিয়েছিলেন শাহেদ আলী সাহেব, উনি মারা গেছেন, পরে জানা গেছে উনার মানে অসুস্থ হওয়ার কারণে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে, চেয়ার ছুঁড়ে মারার কারণে নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই মামলায় শাহেদ আলী হত্যা যে মামলাটা হয়েছিল, সে মামলায় আসামিদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই ছিল না, নামই নেই। তাহলে আমাদের বর্তমানে এই অ্যাডভোকেট শাহরিয়ার কবির, উনি বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কামনা করছেন কোন কারণে? মানে অন্য কোনো মামলা নাকি এই মামলার কারণে? আমার তো মনে হয় উনি এই মামলার কারণে না, কিছু না। আমি শ্রদ্ধার সাথে আবারও বলি, ওনাকে শ্রদ্ধা করেই বলছি, উনি আমার সিনিয়র বয়সে। সেটা হলো যে উনি এই বাংলাদেশটাকে সহ্য করতে পারছেন না। উনি যদি বাংলাদেশটাকে সহ্য করতে পারতেন তাহলে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন তুলতেন না, কারণ উনি জানেন স্বাধীনতার মহান স্থপতি কে। তাহলে উনি যে বলেন 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশ, উনি বিভিন্ন জায়গায় বলে, ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছে? যে দেশে 2.5 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন যে দেশে পতাকার জন্য, তিনি সেখানে কি করে বাংলাদেশের 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করেন? ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছেন? উনি এত বছর কোথায় ছিলেন? এখন কোথা থেকে আবির্ভূত উনি এই কথাটি বলছেন? আমি ওনার কাছে জানতে চাই এবং ওনার সাথে একদিন আমি আলোচনায় বসতে চাই এই বিষয় নিয়ে। সেদিন আমি ওনাকে সরাসরি প্রশ্ন করবো, আপনি কোথা থেকে 16 ডিসেম্বরকে অস্বীকার করছেন? তাহলে আপনি বাংলাদেশের, আপনি যে এনআইডি বহন করেন,
সে এনআইডিও কি আপনি বহন করে বিদেশে বিদেশে ঘুরে বেড়ান, আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি করে আসছেন এই এনআইডি বহন করে, তাহলে আপনি যখন আপনি ব্যারিস্টারি করেছেন তখন কি আপনি বলে আসছেন আপনি বাংলাদেশের না কোন দেশের নাগরিক? আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলেন, স্বাধীনতাকে নিয়ে কথা বলেন, 16 ডিসেম্বরকে নিয়ে কথা বলেন, আপনি কত বড় দুঃসাহস আপনার? না, উনি যেটা বলতে চেয়েছেন, উনি যেটা বলতে চাচ্ছেন আমাদের 16 ডিসেম্বর নিয়ে, ওনার বক্তব্য হলো ওই দিন নাকি দেশে বিজয় আসলে সূচিত হয়নি, কারণ বিজয় উনি কি সূচিত করে হলে কথা বলেন? উনি এই কথাটা কেন বলেন? ওনার যুক্তিটা আমি বলি, আপনার পরে যুক্তির ব্যাপারে আপনি আপনার বক্তব্য দেন। ওনার যুক্তিটা হলো ওই দিন যখন নাকি আত্মসমর্পণে স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেনি, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এবং যে কারণে প্রকৃত স্বাধীনতা ওই দিন হয়নি, এবং স্বাধীনতা হয়েছে 75-এর 7 নভেম্বর, যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব মুক্ত হলেন, ওই দিন নাকি প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। এর ওনার যুক্তি, আপনি কি বলবেন? তাহলে 71-এর পরে যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে তারা কি অন্ধ ছিল? সেই দেশের প্রধানেরা অন্ধভাবে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? 71-এর পরে থেকে যে স্বাধীনতার পরে যে স্বীকৃতিগুলো এসেছে, বিশ্বব্যাপী স্বীকৃতিগুলো এসেছে, জাতিসংঘের সদস্য হয়েছে, সেগুলো কি হয়েছিল সেদিন? আর উনি যে বলে যে ভারতের কাছে আত্মসমর্পণ করে, আপনি যেটা বলেন 75 আগে তো পাকিস্তানও তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে 15ই আগস্টে দিয়েছে, সেক্ষেত্রে উনি তাহলে এই কথাটা বলেন কি করে? আমি তো বুঝতে পারছি না, উনি কি ঠিক আছেন? মানে আমার মনে একটা প্রশ্ন আছে যে উনি কি দম্ভে অহংকারে, মানে পবিত্র কোরআনও কিন্তু আছে দম্ভ ভরে তুমি মাটিতে হেঁটো না। উনি কিন্তু এত দম্ভ করছেন, উনি মনে করছেন উনি ক্ষমতার সর্বস্তর মানে অবস্থান করছেন। ওনার ভাবা উচিত উনি যখন কথা বলেন 17 কোটি চোখ কিন্তু তাকিয়ে থাকে, সুতরাং কথা বলার জন্য সংলগ্ন হয়ে কথা বলা উচিত। বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে ওনার বাংলাদেশ নিয়ে লেখাপড়া করে কথা বলা উচিত। 7 নভেম্বর কেন হয়েছিল, 75 15 আগস্ট কেন হয়েছিল, 71 16 ডিসেম্বর কেন হয়েছিল, দুনিয়ার সবাই সেটা জানে। ওনার কাছ থেকে নতুন করে আমাদের ইতিহাস শেখার দরকার নেই আমি মনে করি। উনি বলতেই পারে, উনি বলতে পারে, এবং উনি ঠিক মতো বলেন কিনা এটা ফ্যাক্ট চেক করে বের করলে জানা যাবে উনি কতটুকু কি বলে। ব্যারিস্টার কিন্তু আমার পরিবারও আছে, ওনার মতো এইভাবে কথা বলে না উনি যেভাবে কথা বলেন। আপনি যে কথাটা বললেন যে উনি উনার এই সাহস কোথায় পেয়েছেন, এখন আমি যদি বলি, দেখুন 2024-এর 5ই আগস্টের আগে, অথবা 2024-এর 5ই আগস্টের আগে এই ভদ্রলোককে পাবলিক মানে সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াতে কেউ চিনতেন কিনা আমি জানি না। ঠিক, যেহেতু ওর পরের থেকে ওনাকে সবাই চিনেন, তাহলে কি আমি বলতে পারি যে 24-এর যে ঘটনা প্রবাহ সেখান থেকে উনি এই সাহসটা পেয়েছেন? 24 কি তাহলে 71-এর সঙ্গে আপনার সাংঘর্ষিক অবস্থায় আছে? এটা তো একটা অংশ 24-এর সাথে 71-কে তুলনা করছে। যারা 24-কে সমর্থন করেছেন, অনেক বুদ্ধিজীবীরা এই দেশের অনেকেই তো করেছেন, তাই না? তারা কি 71-কে অস্বীকার করে 24-কে করেছেন? তাদের মধ্যে যারা 24-এর সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু 71-কে সম্মান করেই কিন্তু করেছেন, এবং তারা অনেকের টকশো শুনি তারা বলেন তারা নাকি প্রতারিত হয়েছেন, তাই না? এই কথাটাও বলে যে ওই তীর হারাই ঢেউর সাগর পাড়ি দিব রে, হ্যাঁ এই ধরনের গান যে ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা, এগুলো শুনে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে যারা মানে ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কিন্তু এখন দেখা যায় না। দেখা যায় ওনাদের মতো লোককে যারা 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করে, বাংলাদেশকে নিয়ে যারা প্রশ্ন করে। আর আমরা তো মানে দেখেছি কি হচ্ছে, আমাদের সবার চোখ এখন খোলা, এখন সামাজিক মাধ্যম আছে, সমস্ত জায়গায় ক্যামেরা ক্লিক করলে সবকিছু পাওয়া যায়। সুতরাং উনি এগুলা নিয়ে কথা না বলে ওনার বলা উচিত যে হামে যে 800টা বাচ্চা হামে যে মারা গিয়েছে ওইটা নিয়ে কি ওনার কোনো প্রশ্ন আছে কিনা? কেন হামে ওইটা মারা গেল ওনার ওইটা নিয়ে প্রশ্ন আসেনি? বন্যায় শত শত মানুষ ডুবে যাচ্ছে ওইটা নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই? উনি এটা নিয়ে কথা বলছেন ঢাকা শহর রাজধানীতে যানজটে নাকাল হয়ে যাচ্ছে, আমরা ওনা নিয়ে এটা কথা নেই। উনি 16 ডিসেম্বর 71 নিয়ে কেন কথা বলবেন? উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আমার দেশের রাজধানী ঢাকার উনি যানজট নিয়ে কথা বলুক, জলাবদ্ধতা নিয়ে কথা বলুক, আমি 800টা বাচ্চাকে হত্যা করা হয়েছে আমি বলবো সেটাকে, সেই বিষয় নিয়ে উনি কথা বলুক। উনি এগুলো না বলে 24 নিয়ে 71 নিয়ে টানাটানি কেন করেন? আচ্ছা, এই 16 ডিসেম্বর যে বিজয় দিবস, এটা নিয়ে কিন্তু আরো একজন ব্যক্তি প্রশ্ন তুলেছেন। তিনি হচ্ছেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার, উনিও ব্যারিস্টার, এবং উনি আবার দেখলাম কয়েকদিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথাবার্তা বললেন। আমি যত জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত? একমত মানে যেই বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বুকে একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, পৃথিবীর আরেকটি বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দেয়। উনার কত বড় দুঃসাহস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে টাউট ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। উনি কয়টা লোক দেখেছে? ওনার একটা টক শো আমি 2 দিন আগে দেখেছি, উনি সেখানে বলছে আপনি দেখান তো পাঁচজন বিজ্ঞানী আছে কিনা। আমার বন্ধু অধ্যাপক ডক্টর শামীম কায়সার বর্তমানে বিশ্বের 2% বিজ্ঞানীদের মধ্যে একজন এই মুহূর্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আইটি সেক্টরে যে সর্বোচ্চ আসনে তুলে ধরেছে যে ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কত বিজ্ঞানী আছেন উনি কি চেনেন না? উনি বলেন 5 জন বুদ্ধিজীবীর নাম বলেন তো, কতগুলো বুদ্ধিজীবীকে 71-এ হত্যা করা হয়েছে উনি চেনেন না? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেন কোন সাহসে? উনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী যদি একত্রিত হয়ে যায়, উনার মতো ব্যারিস্টার ফুয়াদ এই বাংলাদেশে থাকতে পারবে না, ওনাকে বিদেশ চলে যেতে হবে, অথবা ওনাকে ওনাদের প্রিয় দেশে চলে যেতে হবে। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল তৈরি হয়। আপনি ক্রিমিনাল মাসুদ ভাই? আমি ক্রিমিনাল? উনি যে এত বড় একটা কথা বললো, যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস আছেন, যে বিশ্ববিদ্যালয়ে সত্যেন সেন আছেন, লীলা নাগ আছেন, বঙ্গবন্ধু ছিলেন। উনি বলেন যে আপনি 5 জন বুদ্ধিজীবীর নাম দেখান, 5 জন নেতার নাম দেখান যারা সারা বিশ্বে মানুষকে চিনে। এই মুহূর্তে মাসুদ কামালকে সারা পৃথিবীর লোক চিনে, উনি জানে না যে মাসুদ কামালকে? সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি কিভাবে বলে সমস্ত কথা? ব্যারিস্টার হইলে কি সব কথা আমরা শুনতে হবে? আপনাকে একটু আগে বললাম আমার পরিবারও ব্যারিস্টার আছে, অনেক অ্যাডভোকেট আছেন আমার শ্বশুরবাড়ির পরিবারে। আমাদের পরিবারে ব্যারিস্টার এরকম অসংলগ্ন কথা বলেন না। উনি যেভাবে বলেন, উনি সংবিধানে উল্টাপাল্টা কথা বলেন। সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতা আসছে এটা নিয়ে উনি কথা বলেন। উনি ডক্টর কামাল হোসেন স্যারের বইটা পড়ুক, যিনি কিনা সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি ছিলেন। উনি কি লিখে গেছেন উনি পড়ুক, আগে পড়তে হবে তারপর কথা বলতে হবে। উনি জানেন না ডক্টর কামাল হোসেনকে? সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, তিনি অক্সফোর্ডে গিয়ে পড়ালেখা করে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াতেন এবং আবার অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন মানুষের নাম বলতে। এত বছর, 100 বছর বিশ্ববিদ্যালয়কে তিনি প্রশ্ন করেন। ওনাদের এত প্রিয় ব্যক্তি ডক্টর ইউনূস, সেও তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ওনার প্রিয় ব্যক্তি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানী, উনি ওনার জায়গাতে ব্যক্তি ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, তাই না? শাসক ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, ব্যক্তি ডক্টর ইউনূস ওয়াজ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। এটা কিন্তু ওই ভদ্রলোকের মাথায় রাখা উচিত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কথা বলতে পারবেন। আমি আপনার প্ল্যাটফর্ম থেকে তীব্রভাবে ওনার নিন্দা আমি নিন্দা করছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটি কথা যেন না বলেন। এত বড় দুঃসাহস উনি যেন আরেকটা না দেখান। অধ্যাপক জীবনের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই আলোচনাটা পুরোটাই আমাদের জুলাই মাস, এটা এই জন্যই আমি আলোচনাটা ওই লাইনে থাকলাম যে জুলাইয়ের সঙ্গে ৭১ অনেকে তুলনা করছে, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জুলাইকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন এটা একটু জানতে চাচ্ছেন? এটা বলার আগে আমি একটু বলছি যে কয়েকদিন আগে একজন সম্মানীয় আমার সিনিয়র একজন বক্তব্যে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাকি বিয়ে হয় না। উনি কত বড় দুঃসাহস! উনি আমার শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কথা বলে। ওনার যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে বিয়ে করা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এই 2.5 লক্ষ ছেলে মেয়ে, 2,56,000 ছেলে মেয়ে গত বছর পরীক্ষা দিয়েছে। সেখান থেকে আমরা মাত্র কয়েক হাজার, মানে 1000 কি 2000 বাচ্চা নেই। এই বাচ্চাগুলার মানে সম্মানের মধ্যে উনি কিভাবে আঘাত করেন? আরেকজন ব্যক্তি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের শ্রদ্ধ সকলের শামসুজ্জোহা স্যারকে বলেছেন, শামসুজ্জোহা সাহেব আপনি জুলাইকে মূল্যায়ন করতে বলেন, সেটা করবো আলাদাভাবে, কিন্তু এই জুলাইয়ের পরে যে পরিমাণ এই শামসুজ্জোহা স্যারকে শামসুজ্জোহা সাহেব বানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বলতেছে বিয়ে হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করতে বলেন? বলেন তো, আপনি বলেন, আমাকে বলেন কিভাবে মূল্যায়ন করবো আমি? আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে আচরণগুলো, এগুলো কি জুলাইয়ের প্রোডাক্ট অথবা বাই প্রোডাক্ট? জুলাই প্রোডাক্ট আমি বলবো না, বাট আমার তো বয়সটা কম হয়নি। এত বছরে এই ধরনের কথা, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলার দুঃসাহসটা আমি 24-এর আগে শুনিনি বলতে, স্ট্রেট ফরওয়ার্ড কথা। ঠিক আছে,
তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা শব্দ বলার দুঃসাহস কেউ দেখায়নি, সেটা 24-এ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মানে গলায় মালা দেওয়ার বিষয়টা জুলাইয়ের পরে হয়েছে। 32 ভাঙা হয়েছে জুলাইয়ের পরে। এই দেশে 75-এর পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রধান ছিলেন। এই দেশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মা এদেশে প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় কিন্তু 32-এর গায়ে ওনারা হাত তুলেননি, এবং 32-কে ওনারা সম্মান করেছেন বলে 32টা কিন্তু যেভাবে ছিল সেভাবেই ছিল। কই তখন তো কিছু হয়নি, এরশাদ সরকারও ছিল, তখন তো কিছু হয়নি। তারপরে যে ফাঁকে ফাঁকে যত সরকার এসছে, কোন সরকারই তো 32 ভাঙার সাহস দেখায় নেই। এই 32টা কখন ভাঙা হয়েছে তারিখটা বের করেন, এবার বলেন আমাকে মূল্যায়ন করার জন্য। সবের মাধ্যমে অপমান করা হয়েছে জুলাইয়ের পরে। ব্যক্তি ডক্টর ইউনূস স্যারকে আমি সম্মান করি, কিন্তু উনি শাসক হিসাবে যদি বলতেন স্টপ দিস নয়সেন্স, তাহলে বন্ধ হয়ে যেত। উনি সেটা করে নাই। উনি নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। এগুলা কি আপনি দেখেছেন মাসুদ ভাই? আপনার এত বড়, আপনি তো আমার অনেক সিনিয়র, আমার জন্ম বছরে আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনি আমার এত শ্রদ্ধেয় একজন মানুষ। তাহলে আপনি একটু দেখেন তো, এর আগে কি আপনি এগুলো দেখেছেন কিনা? শিক্ষকদের গলায় জুতার মালা দেখেছেন কিনা? দেখেছেন ভাই? তাহলে আপনি আমাকে বলেন, আমাকে মূল্যায়ন করার জন্য। এখন মূল্যায়ন করি। জি, আপনি যে কথাগুলো বলেন এগুলো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সন্দেহ নাই। আমি নিজেও মনে করি যে জুলাই অবশ্যই আমাদেরকে একটা বড় কিছু দিয়েছে। একটা এর আগের যিনি শাসক ছিলেন তার পতন ঘটেছিল জনগণের জনরোষের মুখে। এই সবই আমরা জুলাই দেখেছি, কিন্তু পরে আবার জুলাইয়ের কিছু বাই প্রোডাক্ট আমরা পেলাম, কিন্তু যেগুলো নাকি ওই যে যেরকম হয়। গণঅভ্যুত্থানটার কথা ভুলে গেছেন মাসুদ ভাই? আপনি তো তখন মনে হয় শিক্ষার্থী কিনা, নাকি শেষ হয়ে গেছে লেখাপড়া? বোধহয় শেষ হয়ে গেছে। 90-এর গণঅভ্যুত্থানকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 90-এর গণঅভ্যুত্থানকে নিয়ে, শহীদ নুর হোসেনকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 69-এর গণঅভ্যুত্থান নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 66 6 দফায় নারায়ণগঞ্জে কত শ্রমিক মারা গেছে, তাদের নিয়ে কথা বলে না কেন? 71-কে নিয়ে টানাটানিটা বন্ধ করা উচিত। আমাদের মানসিক অসুস্থতা লাগে এখন, একদম মানসিক অসুস্থতা লাগে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইসব নিয়ে কথা বলেন না। কথা বলেন এই আশেপাশে যারা আছেন তারা এই সমস্ত কথা বলে বিতর্কিত করার চেষ্টা করছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি কিন্তু জানেন মানুষকে সম্মান করতে। ওনাকে দেখিনি এসব কথা বলতে, এখন পর্যন্ত দেখি নেই, জানি না। তবে উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং ওনার মা এবং বাবা দুজনেই দেশের প্রধান ছিলেন। কিন্তু তাদের সময় বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ভাঙচুর হয়নি। এই মুহূর্তে দেশের শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হেমায়তপুরের সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, চতুর্দিকে ভাঙচুর করে, এগুলা কিন্তু কোনোদিন হয়নি। এগুলা কিন্তু কবে হয়েছে তারিখক্ষণ বের করেন, তাইলে ভালো হয় আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জীবন্নেসা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক জীবন্নেসা একটু কি বলবো, আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যারা নাগরিক তারা বাংলাদেশের কোনো অপমান, বাংলাদেশকে কোনো কথা কেউ বললে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক।